আপনি যে কথাটি বলছিলেন যে রাজনীতি কি এখন ধীরে ধীরে রাজপথের দিকে যাচ্ছে কিনা, রাজনীতিকে যদি আপনি টেনে রাজপথের দিকে নিতে চান তাহলে তো আসলে রাজনীতিকে ধরে রাখা যাবে না, রাজনীতি রাজপথেই যাবে। কিন্তু এই যে আলোচনা চলছে, আপনি নিজেই বললেন ৬৭টা মিটিং হয়েছে এবং সময় আরো 1 মাস বাড়ানো হয়েছে, 2 দফায় কিন্তু সময় বাড়লো। এবার রাজনৈতিক দলগুলোর অনুরোধে সরকার সময় বাড়িয়েছে। অ্যাবসলিউটলি, অর্থাৎ আলোচনাটা যাতে চালানো যায় এবং আলোচনার মধ্যে দিয়ে যাতে একটা সুষ্ঠু কনক্লুশনে পৌঁছানো যায়, সেজন্য কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সরকারও চেষ্টা করে যাচ্ছে। সো এই জায়গায় হঠাৎ করে এখন আলটিমেটাম দেওয়া কিংবা রাজপথেই একটা ফয়সালার ইঙ্গিত দেয়া, এটা খুব স্পষ্টভাবেই একটা ব্যাপার জানান দেয় যে রাজনীতিটা আর আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটেলমেন্টের দিকে যাওয়ার ব্যাপারে কিছু কিছু রাজনৈতিক দল বিশ্বাস করতে চাইছে না। তারা কি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর ভরসা রাখতে পারছে না, নাকি বিএনপিকে ঠেকানোর এক ধরনের পরিকল্পনা নিয়ে এমন যুগপৎ কর্মসূচির ডাক? বিএনপিকে ঠেকানো তো বটেই। আমি দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি ঐক্যমত নাও হয় সরকার হার্ডলাইনে যাবে এবং সরকার তার সিদ্ধান্ত যেটা সরকার নেয় সেটাই সরকার বাস্তবায়ন করবে। অর্থাৎ সরকার কিন্তু বুঝতে পারছে যে ফেব্রুয়ারির পর যদি নির্বাচনটা আরো পেছায়, নির্বাচনটা ফেব্রুয়ারিতে সরকার করতে না পারে, তাহলে দেশেও যেমন একটা ভীষণ রকম অরাজকতা এবং অস্থিতিশীলতা তৈরি হবে, একইভাবে আন্তর্জাতিকভাবেও সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ইতিমধ্যে ইউ সহ অন্যান্য যেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স এবং আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলো আছে, তারা কিন্তু নির্বাচনের তাগিদ দিচ্ছে এবং নির্বাচনে সরকারকে সার্বিক সহায়তা করবে বলেও তারা একরকম আশ্বাস দিচ্ছে। অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা নির্বাচনের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। সো সেই দিক থেকে আপনি যদি দেখেন, সরকার কিন্তু চাইবে না যে নির্বাচনটা ফেব্রুয়ারির পরেও আরো পিছিয়ে যাক। মানে সরকারের ভেতরে সরকার, তার ভেতরে সরকার, এরকম নানান অভিযোগই সরকারের বিরুদ্ধে আছে। আমরা যদি সেই অভিযোগগুলো একপাশে সরিয়েও রাখি, দৃশ্যমান যে সরকার, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সরকার হিসেবে, তারা অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি চাইছে না যে নির্বাচনটা ফেব্রুয়ারির পরে গড়িয়ে যাক। আপনি বলছিলেন যে যদি রাজনৈতিক ঐকমত্য না হয় তাহলে সরকার হার্ডলাইনে যাবে। সরকার যদি নিজ উদ্যোগে কোনো আইনি সিদ্ধান্ত গ্রহণ করে, কোনো প্রশাসনিক সিদ্ধান্ত আসে জুলাই সনদের বিষয়ে, বিএনপির প্রতিক্রিয়া কি হবে? মানে জুলাই সনদের বিষয় বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। ধরুন 84টা বিষয় আছে জুলাই সনদের মধ্যে, এর প্রস্তাব আছে। সো এটার মধ্যে ম্যাক্সিমাম প্রস্তাবেই বিএনপি সহ অন্যান্য দল ঐক্যমতে পৌঁছতে পেরেছে। যেই মূল বিষয়, মানে যেই কয়েকটা বিষয় ঐক্যমত হয়নি, তার সবগুলোই মোটামুটি সংবিধান সংক্রান্ত। আর সংবিধান সংক্রান্ত বিষয়ে সরকার কিভাবে ফয়সালা করবে? সরকারের হাতে তো একটা সংসদ নাই। সরকার তো সংসদে দিয়ে 2/3 মেজরিটি নিয়ে আসতে পারছে না। সো অধ্যাদেশ দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না, আইন দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। সো আপনি আসলে ন্যাশনাল কনস্টিটিউশন অর্ডার বলে বোধহয় এনসিও বলে কিছু একটা তারা প্রস্তাব দিয়েছে, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। এইটা কি আসলে বাস্তবসম্মত? মানে এই অর্ডারটা কে জারি করবে এবং এই অর্ডারটা কে ক্যারি আউট করবে, তার কি এখতিয়ার আছে? আমরা যতই ঐক্যমত কমিশনের দলগুলোকে বলি দে আর পিপলস রিপ্রেজেন্টেটিভ, তারা সত্যি কি পিপলস রিপ্রেজেন্টেটিভ? ডু দে হ্যাভ দ্য ম্যান্ডেট টু ডিসাইড অন বিহাফ অফ দ্য পিপল? তারা তো সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করার যে ফর্মাল প্রসেস, সেটার মধ্যে দিয়ে তো তারা ওখানে গিয়ে বসে নাই। আমরা তো জানি না যে মানে কত শতাংশ মানুষ কোন দলের কোন প্রস্তাবকে সমর্থন দিচ্ছে। সেই সাথে কিন্তু প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের সাথে জামায়াত আরেকটি প্রস্তাবের কথাও বলেছে, সেটা হচ্ছে গণভোট। গণভোটের সমাধান আসবে কি? গণভোটের কোনো প্রভিশন কি আছে আমাদের সংবিধানে? কেন আমি বারবার সংবিধান বলছি, তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে সরকারটি কার্যকর আছে, সেই সরকার কিন্তু একটি সংবিধানের অধীনে গঠিত হয়েছে। এটা কিন্তু বিপ্লবী সরকার নয়। আপনি বারবার সংবিধানকে অ্যাব্রোগেট করে সংবিধানকে পাশ কাটিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি নিজে তো একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি এসছেন। 106 যখন আপনি রেফারেন্স নিচ্ছেন সুপ্রিম কোর্টের, তার মানে আপনি সংবিধানটা মেনেই সংবিধানের অধীনে শপথ নিয়ে আপনি ওই জায়গাটায় গেছেন। সো আপনি বারবার কি করে সংবিধানকে লঙ্ঘন করবেন? আমরা তো সংবিধানকে এখনো ফেলে দেইনি, এই সরকার তো এখনো সংবিধানকে ফেলে দেয়নি। সো আপনি যদি
এই আলোচনায় আসেন তাহলে আমি মনে করি না গণভোটের কোনো উপায় এখনো আছে। হ্যাঁ, আপনি যেটা হতে পারে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে আপনি আপনার প্রস্তাবগুলো তো দিচ্ছেন, মানুষের সামনে আছে, নির্বাচনের সময় আপনি প্রচারণা চালাবেন, আপনি ক্ষমতায় গেলে এটা 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 করবেন। মানুষ যদি মনে করে, আমি আবারও বলছি, মানুষ যদি মনে করে আপনার প্রস্তাবগুলো যোগ দিক, আপনার প্রস্তাবের সঙ্গে মানুষ সহমত, আপনার প্রস্তাব মানুষ তার নিজের জন্য এবং দেশের জন্য কল্যাণকর মনে করছে, মানুষ সার্টেনলি আপনাকে ভোট দেবে। মানুষ আপনাকে ভোট, তখন আপনি ভোটে নির্বাচিত হয়ে আপনার ইচ্ছে হলে আপনি নতুন করে সংবিধান লিখবেন, আপনার ইচ্ছে হলে আপনি সংবিধানের যতগুলো অনুচ্ছেদ ইচ্ছে আপনি সংশোধন করবেন, কোনো অসুবিধা নাই তো, কোথাও কোনো অসুবিধা। কিন্তু যে 84টি প্রস্তাবের কথা বলছিলেন যেগুলো রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেখানেও কিন্তু 34টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। সেজন্যই তো বললাম, আমি সেটাই বলেছি 84টাতে ঐক্যমত হয়েছে আমি বলিনি, আমি বলেছি মেজরিটি অফ দি ইয়েতে ঐক্যমত হয়েছে, আর 34টা যেগুলোতে হয়নি সেগুলো সংবিধান সংক্রান্ত বিষয়। কিন্তু রাজনৈতিক দলগুলো তো ইতিমধ্যে বিশ্বাস করতে শুরু করেছে যে নির্বাচিত সরকার এসে যে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো আছে, যে প্রস্তাবগুলো আছে, বা জুলাই সনদের বাস্তবায়নের যে বিষয়গুলো আছে, সেগুলো যে বাস্তবায়ন করবে তার নিশ্চয়তা কি? নির্বাচিত হয়ে কারা আসবে? যে জয়ী হবে সেই আসবে। এক্স্যাক্টলি। তো যারা এই সংবিধানে প্রস্তাবগুলো দিচ্ছে তারা জয়ী হলে তারা সুন্দর সংবিধান সংশোধন করে ফেলবে। সিম্পল, ইটস আ সিম্পল ম্যাথ। কিন্তু সব রাজনৈতিক দল যদি নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকে, তাহলে সংকটের সমাধান আসলে কিভাবে হবে? সংকটের সমাধান সব রাজনৈতিক দল চাইছে, আপনাকে কে বলল? যখন আপনি রাজনীতিটাকে আলোচনায় চলতে থাকা অবস্থায় রাজপথের দিকে ঠেলে দেবেন, তখন আপনাকে কে বলল সব দল চাইছে যে একটা মানে খুবই আলাপ আলোচনার মধ্যে, সমঝোতার মধ্যে দিয়ে একটা কনক্লুশনে পৌঁছানো যাক? সব রাজনৈতিক দল তো সেটা চাইছে না। কি চাইছে তারা? প্রত্যেক রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। বাংলাদেশে আমি যেমন বিএনপি রিপ্রেজেন্ট করছি, আমি বিএনপির ব্যাপারে বলতে পারি, বিএনপি 15 বছর ধরে নিরলসভাবে রিলেন্টলেসলি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের লড়াই চালিয়েছে। এই লড়াই চালাতে গিয়ে হেন কোনো নির্যাতন নাই যেটা আমাদের উপরে হয় নাই, হেন কোনো অন্যায় নাই বাংলাদেশে যেটা আমাদের উপরে, আমাদের নেতাকর্মীদের উপরে হয় নাই। সো তারপরেও কিন্তু বিএনপি তার দাবিটা রিলেন্টলেসলি তুলে গেছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এখন নানান দল নির্বাচন যত ঘনিয়ে আসছে, ধরুন নিম্নকক্ষে পিআর, এটা তো ঐক্যমত কমিশনের এজেন্ডার মধ্যেই নাই। উচ্চকক্ষে পিআর আছে, নিম্নকক্ষে পিআর এজেন্ডার মধ্যেই নাই, কিন্তু সেটা নিয়ে কি এখন মাঠ গরম করা হচ্ছে না? হচ্ছে তো। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে কিন্তু আমার একটা দাবি আছে, সে বিষয়েও কি বিএনপি আসলে একমত হতে পারবে কিনা? দেখুন জুই, আমি তো কেবল রাজনৈতিক কর্মী না, আমি একজন আইনজীবীও বটে। জুলাই সনদ বাস্তবায়ন বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? আমরা তো 84টার মধ্যে ম্যাক্সিমামটাতে ঐক্যমত হয়েছে এবং তার অনেকগুলো আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন, অনেকগুলো আইন সংশোধন করে করতে পারবেন। এই সকল কিছুর এখতিয়ার এই সরকারের আছে, নাই কেবলমাত্র সংবিধান সংশোধন করার এখতিয়ার। হ্যাঁ, সো সংবিধান সংশোধনের জন্য আপনাকে আসলে ওয়েট করতে হবে। আর এই জুলাই অভ্যুত্থানের পরে কোনো পলিটিক্যাল পার্টি একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর পরে, যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গিয়ে সেখান থেকে একেবারে সরে যাবে, সেই বাস্তবতা বোধহয় বাংলাদেশে এখন আর নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। শফিউল আলম তালুকদার, গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় আমরা আবারও দেখছি উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। কেন আসলে যে কোনো ইস্যুতে আমাদের রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে না? আবারও কি আমরা রাজনীতির পুরনো চেহারাটাই তাহলে দেখব? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যারা যারা রাজপথে নামার হুমকি দিচ্ছে, আজকেই পেলাম যে 8টি দল রাজপথে সমাধান করতে চাচ্ছে কিছু কিছু জিনিস, আমি আসলে ডাইরেক্ট তাদেরকে ওইভাবে বলতে চাচ্ছি না। আমি মনে করি যে অবশ্যই এই 5ই আগস্টের, গত বছর 5ই আগস্টের ঘটনার পরে, স্বৈরাচারের পতনের পরে আমি মনে করি সবার ভিতরেই একটা ওয়েক আপ কল চলে আসছে। এইরকম ইরেসপন্সিবল কেউ হবে বলে আমার মনে হয় না। ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসছেন, ওনাদের কিন্তু এত বেশি পরিবর্তন করার এখতিয়ারও নাই, ওনারা চাবেও না। কারণ ওনারা অবশ্যই, ওনাদের মেইন কর্তব্য হলো যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দিবে তারা সরকার পরিচালনা করবে এবং সেখানে
জনগণই ঠিক করবে, জনগণের প্রেশার অটোমেটিকই আসবে যে কি পদ্ধতিতে তারা যেতে চায়। তখন এটা পলিটিক্যাল পার্টি তারা রাজনীতি করে জনগণ নিয়ে, জনগণের দাবি যদি তারা রিয়েলাইজ করতে না পারে এটা কি হতে পারে? এতটুকু আস্থা তো থাকতে হবে। আজকে নির্বাচনে না যেই একজন বার্গেনিং পয়েন্ট হিসেবে আলোচনা করবে একদিকে, আরেকদিকে রাজপথে যাবে, এইটা কিন্তু কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাম্য না এবং কর্মও না। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি যারা যারা এই কাজটির সাথে বা যারা যারা এই ধরনের চাপ ক্রিয়েট করতে চাচ্ছে, আমি তাদের সবাইকে রেসপন্সিবল দল মনে করি এবং তাদের রেসপন্সিবিলিটি অতীতেও দেখিয়েছে এবং তারা কিন্তু পোর খাওয়া দল এবং নেতৃত্ব দেওয়া যে দলটি তারা কিন্তু পোর খাওয়া দল। তাদেরকে দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করাই অলমোস্ট নিষেধ ছিল, তারা কিন্তু গোপনে রাজনীতি করতে হতো। এইরকম একটা অবস্থা তারা কিন্তু মানে ফেস করে আসছে। আমি মনে করি না তারা ইরেসপন্সিবল হবে, কারণ এই সরকার আন্দোলন বা চাপ ক্রিয়েট করবে কার বিরুদ্ধে? একটু আগে রুমিন আপা বলেছেন কার বিরুদ্ধে? উনি যে 84 বছর বয়সে এসে ক্ষমতায় নিয়েছেন, কয়জন লোক ওই পজিশনে বসতে চাবে? বিপ্লবের পর একটি সরকার আসবে, আবার এটা বিপ্লবী সরকারও না, সেখানে এইরকম একটা গুরু দায়িত্ব নিবে এবং আশেপাশের পারিপার্শ্বিকতাও আপনাকে দেখতে হবে। আমরা কিন্তু জন্মগতভাবে অনেকেই বলে যে বাংলাদেশ একটু অভিশপ্ত মানে পরিবেশে জন্ম। আমি অভিশপ্ত বলতে চাই না, আনফ্রেন্ডলি বলতে চাই, বিকজ আমরা যারা মনে করেন যে 71-এর আগে জন্ম নিয়েছি তারা কিন্তু অনেক অ্যাকোমোডেটিভ, কিন্তু এই অ্যাকোমোডেটিভ জেনারেশনটা কিন্তু এখন ক্ষমতায় আছে, আর কিছুদিন পরে থাকবে না। তারপরে আসবে নেক্সট জেনারেশন, তারপরে আসবে কিন্তু জেনজিরা। আপনারা খেয়াল করবেন জেনজিরা যখন আসবে তখন কিন্তু ওই ফরগেট অ্যান্ড ফরগিভ আমাদের মতো হবে না। তারা কিন্তু ওই সীমান্তে কয়জন মারা গেল, ওই পানি কি পরিমাণ প্রত্যাহার করা হয়েছে, ট্রেড গ্যাপ কত ছিল, এগুলো সব পাই হিসাব নেবে। তখন ভেরি ডিফিকাল্ট তাদের সাথে সম্পর্কে সমতার ভিত্তিতে আনা। আমি মনে করি যে এখনই আমার প্রতিবেশীদের উচিত ছিল বাংলাদেশের সাথে একটি এই জেনারেশন থাকতে থাকতে একটি সুসম্পর্ক করা। আমরা সবাই তো স্বপ্ন দেখি একটা মানে একটা ফ্রেন্ডলি প্রতিবেশী আমাদের চারপাশে থাকুক এবং সেটা সবাই উপকৃত হবে। এবং একটা জিনিস আপনাকে আমি পারিপার্শ্বিকতা বলতে এই কারণে এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই কারণেই পারিপার্শ্বিকতাটা আনছি। আপনাকে এটাও মনে রাখতে হবে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব সমতার ভিত্তিতে, কিন্তু কখনো যদি বন্ধুত্বটা না পাই আমাদের কিন্তু টেকসই উন্নয়ন থেমে থাকবে না। আপনি দেখেছেন দক্ষিণ কোরিয়াতে দেখেছেন, আপনি তাইওয়ানে দেখেছেন, জাপানে দেখেছেন, তারা কিন্তু বৈরী পরিবেশের থেকেই কিন্তু টেকসই উন্নয়নের দিকে এগিয়ে গেছে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা সিট টাইট, আমরা সঠিকভাবে যদি থাকি, এখন যারা এই সমস্ত করতেছে তার একটা বার্গেনিং পয়েন্টে আসে। আমার মনে হয় না জনগণের এত টেনশন নেওয়ার কোনো কারণ আছে। At the end, কিন্তু শফিউল আলম তালুকদার আপনি বলছিলেন যে তারা একটা বার্গেনিং পয়েন্টে আছে, কিন্তু তারা তো সমঝোতায় পৌঁছাতে পারছে না। সরকার কিন্তু ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন কোনো দলের দয়া বা সদিচ্ছার উপর নির্ভর করবে না। সরকার যদি সিদ্ধান্ত দেয় সেটি কি রাজনৈতিক দলগুলোর পক্ষে যাবে? সেখানে কি নেগোসিয়েশনের সুযোগ থাকবে? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শফিউল আলম তালুকদার যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সরকার এবার স্পষ্ট বার্তা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে কোনো দলের দয়া বা সদিচ্ছার উপর নির্ভর করবে না। সরকার নিজ উদ্যোগে আইনি সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি তাই হয় সেখানে রাজনৈতিক দলগুলোর নেগোসিয়েশনের কোনো সুযোগ থাকবে কি? আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে দীর্ঘ সময় কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েশন করেছে, আলোচনা করেছে। আমি সরকারের উপর আস্থা রেখে বলতে চাই যে ওনারা তো সদিচ্ছা ওনারা কোনো রাজনীতি করবে না ভবিষ্যতে, ওনারা ইলেকশনেও দাঁড়াবে না। ওনাদের দায়িত্ব হলো সুন্দরভাবে একটা নির্বাচন করে চলে যাওয়া। তো এই যদি আমাদের ওনাদের উপর আস্থা রাখি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব যে 84-85 বছর বয়সে উনি এই হাল ধরেছেন, উনি নিশ্চয়ই এমন কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস করতে যাবেন না, উনি ব্যালেন্সিং করবেন। এইটাই হয় সাধারণত এই আলোচনার মাধ্যমে যেই জিনিসটা ফুটে এসেছে, উনি ব্যালেন্সিং করে যতটুকু করা সম্ভব ততটুকু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করবেন, যতটুকু সম্ভব না ততটুকু করবেন না।
এটা বোঝাই যাচ্ছে। তো সেই হিসাবে আমি ইন্টারিম গভর্নমেন্টের আস্থা রাখতে চাই। ইলেকশনের আগে উনি যতটুকু করতে পারবেন ওনারা করবেন, যতটুকু পারবেন না বা যদি কট্টর বিরোধিতা থাকে কিছু কিছু আইটেমের উপরে সেগুলো করবেন না, সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে। এবং নির্বাচিত সরকার এসে করাইটা উত্তম, কারণ নির্বাচিত সরকারের উপরে যদি আমরা আস্থা না রাখি, কার উপর আস্থা রাখবো? আমরা কেন বার্গেনিং করব অনির্বাচিত অবস্থায়? আমরা নির্বাচিত অবস্থায় আসব, নির্বাচিত সরকার আসবে, আমরা দেখব, দেখে আমরা রেজাল্ট দেখব, সেখান থেকে বাকি অংশটা কন্ট্রোভার্সিয়াল বা যেগুলো কঠিন যেগুলো আছে সবার কাছে মনে হতে পারে অনেক দলের কাছে, সেগুলো সেখানেই প্রতিফলিত হবে। আর যদি নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তারা কিন্তু সবসময় জনগণের কাছে দায়বদ্ধ থাকে, সুতরাং তারা কিন্তু ওই যেনতেন সিদ্ধান্ত নেবেন না। এতটুকু আস্থা যদি না রাখি তাহলে ডেমোক্রেসির উপরে আমাদের আস্থা নাই। আমরা তো ডেমোক্রেটিক গভর্নমেন্টের আস্থা রাখতে চাই, আমরা তো কোনো একটা সিস্টেমকে ফলো করতে হবে। আমরা তো এরকম আমরা নিজের দলের ভিতর গণতন্ত্র চাই, যেখানে নিজের দলের ভিতরে গণতন্ত্র চাই সেখানে আমরা দেশের ভিতরে গণতন্ত্র চাবো না। তো সেই হিসাবে আমরা নির্বাচিত প্রতিনিধির উপর আস্থা রেখেই বলছি। এবং জনগণ যদি শুধু বছরে 5 বছরে একবার রাজা হতে পারে দেশের, তাহলেই সব ঠিক হয়ে যাবে। প্রাথমিকভাবে এই জিনিসটাই তো আমরা বঞ্চিত হয়েছি, আমরা তো এই জিনিসটা পাইনি দীর্ঘদিন। তো আমরা একটু জনগণের উপর আস্থা রাখি, জনগণের উইলের উপর আস্থা রাখি, দেখি জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তারা কি করে। সেই হিসাবে আমি ইন্টারিম গভর্নমেন্টের উপর আমি মনে করি আস্থা থাকা উচিত। এবং আমি সত্যি কথা বলি, জনগণ কিন্তু মৌনভাবে ব্যাপক সমর্থন আছে ইন্টারিম গভর্নমেন্টের উপর। কারণ হলো কি, হ্যাঁ তারা তো নির্বাচিত সরকার না, তাদের বডিটা ছোট, তাদের অনেক কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু হয়তো আসতে পারে, কন্ট্রোভার্সি তো সবসময় থাকবেই। এবং একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, একই প্রশাসন, একই পুলিশ বাহিনী, একই সব কিছু নিয়েই কিন্তু ওনারা চালাচ্ছে, ওনারা কিন্তু তেমন কোনো পরিবর্তন করেননি। সেই হিসাবে এটা যে চালিয়ে যাওয়াটাই এটাই কিন্তু ওনাদের বিরাট সাকসেস। এবং ওনাদের চূড়ান্ত সাকসেসটা হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। এবং আমি মনে করি যেই যে অ্যাট দ্য এন্ড যদি এই ইন্টারিম গভর্নমেন্ট জনগণ যে আস্থা ওনাদের উপর রেখেছে এবং ওনারা যদি কিছু কিছু পয়েন্ট আলোচনার পরিপ্রেক্ষিতে মনে করে যে পাশ করানো দরকার, ওনারা করাতে পারে। এবং যদি সেটা এদিক ওদিকও হয় তো নির্বাচিত সরকার এসে সেটা ঠিক করবে। যদি জনগণ চায় যে না এটা চায় না, তাহলে তারা সেটাই করবে। নির্বাচিত প্রতিনিধি কখনো মন গড়া জিনিস করবে না, জনগণের দিকে তাকিয়েই কাজ করবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, গণঅভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ রাজনীতির মাঠে নিষ্ক্রিয় হলো, তখন ধরা হতো যে বিএনপির রাজনীতির মাঠে অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এখন দৃশ্যপট বদলে গেছে। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী। কৌশলের রাজনীতিতে বিএনপি পিছিয়ে যাচ্ছে কি? আমি যদি বিষয়টিকে অন্যভাবে দেখি, যে মুহূর্তে বাংলাদেশ মুক্ত হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেছে যে আপনারা কেউ মনে করবেন না, নেতাকর্মীদেরকে উনি বলছেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, আপনারা কেউ মনে করবেন না যে কোনো দৃশ্যমান প্রতিপক্ষ নেই বলে আমাদের কোনো প্রতিপক্ষ নেই, আপনারা কেউ আগামী নির্বাচনটাকে খুব সহজভাবে নেবেন না। এই কথাগুলো কিন্তু তারেক রহমান সাহেব ডে 1 থেকে বলে আসতেছে, একদম ডে 1 থেকে তারেক রহমান সাহেব বলে আসতেছে। সো বিএনপি যে তার আগামী দিনের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল না, বা বিএনপি যে বিষয়টাকে খুব সহজভাবে নিয়েছিল, ভেবেছে আওয়ামী লীগ চলে গেছে এখন তো আর কোনো অসুবিধা হবে না, তেমনটা না। বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে এবং সর্বোচ্চ পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখান থেকে কিন্তু বারবার দেশবাসীকে এবং নিজের দলের নেতাকর্মীদেরকে সতর্ক করা হয়েছে। আপনি যদি বলেন কৌশল, আমি সেটাকে বলবো অপকৌশল। ধরুন আপনি চাচ্ছেন না নির্বাচনটি হোক, আপনি যে কোনো অজুহাত দাঁড় করাতে পারবেন, যে কোনো অজুহাত। যদি কিছু না পারেন আপনি বলবেন লেভেল প্লেইং ফিল্ড নাই, যদি কিছু না পারেন আপনি বলবেন আমি এই সময় নির্বাচন করব না কারণ আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, কিংবা আপনি বলবেন আমি এই পদ্ধতিতে নির্বাচন করব না কারণ আমি মনে করি পিআর পদ্ধতিটাই ভালো। যদিও ঘরের পাশে নেপাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে 15 বছরে 12 বার 13 বার করে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে পিআর পদ্ধতির ধাক্কা হিসেবে। আমরা বহু পশ্চিমের দেশেও একই অবস্থা হতে দেখেছি যে সকালবেলা যেই সরকার, বিকালবেলা শুনতে পায় যে না তারা আর সরকারে নাই, কোনো একটা ছোট্ট দল হয়তো তার সমর্থন উইথড্র করেছে। তো এত কিছু জানার পরেও যদি আপনি অজুহাত খুঁজতে চান
নির্বাচন না করার বা নির্বাচনকে নিয়ে জল ঘোলা করবার অজুহাতের কিন্তু কোনো অভাব নাই। তার মানে আপনি জামায়াতের অপকৌশল দেখছেন। আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ আনি, আমরা যদি ছাত্র শিবিরের ভূমিদস্যু জয় দেখি ডাকসু জাকসুতে, সেখানে কি আসলে সুকৌশল কাজে লেগেছে নাকি অপকৌশল? আমি মনে করি এই ব্যাপারে আমার সহবক্তা উনি ভালো বলতে পারবেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আছেন। আমরা অ্যাপারেন্টলি যেটা দেখেছি, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যেটা দেখেছি, সেটা হচ্ছে দীর্ঘ সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে প্রবেশই করতে পারে নাই। ছাত্রলীগের সময় আপনারা দেখেছেন কিভাবে এক দলের নিয়ন্ত্রণে পুরো ক্যাম্পাস ছিল। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, শিবির কিন্তু ছাত্রলীগের ভিতরে ঢুকে 15 বছর ঠিকই ক্যাম্পাসে কাজ করতে পেরেছে। ধরুন শেখ হাসিনার পতনের পরে বিএনপি বা ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারেন, প্রথম দিনই তাদের বাধা দেওয়া হয়েছে ক্যাম্পাসে ঢুকতে। সাধারণ ছাত্রছাত্রীদের নাম করে জামাত শিবির প্রথমে বিএনপিকে বার করে দিয়েছে যে ক্যাম্পাসে কোনো দলের রাজনীতি চলবে না, কিন্তু তারা কিন্তু রাজনীতি করেছে। যেহেতু তারা নাম ধরে করে নাই, সো এটা আইডেন্টিফাই করে বের করে ফেলা খুব কঠিন ছিল। 2 হচ্ছে শিবির ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে। 3 হচ্ছে শিবির মানে নানান রকম ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল। অনেকেই বলছেন ওয়াটার পিউরিফায়ার তারা দিয়েছে, তারা মেজবানের আয়োজন করেছে। অর্থাৎ স্টুডেন্টদের মন জয় করবার জন্য 1-to-1 ক্যাম্পেইনে যেটা যা যা করা দরকার, রিলেশনশিপ বিল্ড আপের জন্য যা যা করা দরকার শিবির করেছে। ছাত্রদল কেন পারেনি? ছাত্রদল কেন শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারলো না? ক্যাম্পাসে ছিলই না। গণঅভ্যুত্থানের 1 বছরের এই সময়টাকে যদি আমরা ধরি, আমি সেই 1 বছরের ব্যাখ্যাও তো আপনাকে দিলাম, যে প্রথম যখন ঢুকতে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এখানে থাকতে পারবে না। এই ছাত্রদল পরীক্ষা অংশগ্রহণ করেছে। প্রস্তুতি যদি আপনি বলেন, ছাত্রদলের প্রস্তুতি যথেষ্ট, ছাত্রদল নেওয়ার কোনো সুযোগ পায়নি। ছাত্রদল কিন্তু অংশ নিতে চায়নি। বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন এখন চায়নি, এই নির্বাচনটি চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপর। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটি আপনার কি মনে হয় আপনি বলেন তো? একটার পর একটা অনিয়মের অভিযোগ এসছে। 4 জন শিক্ষক, এর মধ্যে বিএনপির বাইরের শিক্ষকও আছেন, তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, নির্বাচন বয়কট করেছেন। অন্যান্য প্যানেলগুলো, বিএনপির বাইরে যে অন্যান্য প্যানেল, প্রত্যেকে নির্বাচন বর্জন করেছে। তো আপনি কোথায় দেখলেন যে একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন? আমরা তো ছাত্র সংসদে সেই নির্বাচন দেখি নাই। আমাদের একজন শিক্ষক জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে বললেন যে যেই কালি দেওয়া হচ্ছে সেটা মুছে যাচ্ছে। ব্যালট পেপার যতজন স্টুডেন্ট ততজন ব্যালট পেপার, যতজন ভোটার ততটা ব্যালট পেপার থাকবে। ব্যালট পেপার বেশি হয় কি করে? ব্যালট পেপার পড়ে থাকে কি করে ফ্লোরে? এগুলো তো ঘটেছে। একজন শিক্ষককে শেষমেশ উনি মারা গেছেন এই নির্বাচনের কন্ডাক্ট করতে গিয়ে। এই নির্বাচনকে আপনি মানে খুব আইডিয়াল নির্বাচন কি করে বলবেন? সেটা বলার তো কোনো সুযোগ নেই। ফারহানা, যেমনটি বলা হয় যে ছাত্র শিবির শিক্ষার্থীদের জন অসন্তোষকে কাজে লাগিয়েছে, যেটি আসলে ছাত্রদল করতে পারেনি, এবং সেই সঙ্গে বলা হয়ে থাকে যে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ছাত্র রাজনীতি নিয়ে প্রমাদ তৈরি হয়েছিলই, এবং ছাত্রলীগের রাজনীতির লেগেসিকেও বহন করে নিয়ে যাবে সেই শঙ্কাও তারা মুক্ত হতে পারেনি। সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন, এবং আমি প্রশ্ন রেখেছিলাম যে ছাত্র শিবির জন অসন্তোষকে কাজে লাগিয়েছে, ছাত্রদল কেন লাগাতে পারেনি? এবং সেই জায়গা থেকে একটু যুক্ত করি, যেমনটি আসলে বলা হয়ে থাকে যে বিগত সময়ে যে ছাত্রদলের বিরুদ্ধে বা রাজনৈতিক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ চাঁদাবাজি কিংবা দখলদারি, তার প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে কিনা? অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ হতে পারে, এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সিরিয়াস প্রোপাগান্ডা হয়েছে বিএনপিকে নিয়ে, এবং এখনো সেই প্রোপাগান্ডা চলছে। আপনি যদি একটা মিথ্যা 10 বার শোনেন, আপনি কিন্তু ব্যাক অফ ইওর মাইন্ড আপনি ওটাকে সত্য বলে ধরে নিতে শুরু করবেন। সবকিছু কি শুধু প্রোপাগান্ডা? আমি বলেছি অনেকগুলো কারণের একটা, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে দেখবেন চাঁদাবাজি কিংবা দখলদারির যে অভিযোগগুলো, অনেকগুলো কারণের একটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে এই যে একটা সিস্টেম্যাটিক অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডা চলেছে। সেটা চাঁদাবাজি একেবারে হয়নি আমি কখনো বলিনি, কোনো দিনও আমি অস্বীকার করিনি, কোনো দিন করিনি। 4000 4500 নেতাকর্মীকে তাহলে বহিষ্কার করলো কেন? সেখানেই আমার প্রশ্ন। হ্যাঁ, সো হয়েছে।
যতটা না হয়েছে বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি। আপনি কি গণমাধ্যমে, মূলধারার গণমাধ্যমগুলোতে আপনি দেখেন না যে অন্য দলের নেতা কর্মীদেরকে নিয়েও একই ধরনের অভিযোগ আসে, আরো নোংরা অভিযোগ আসে? হ্যাঁ, সো বিএনপি হয়তো সেই কাদা ছোড়াছুরির খেলাটায় জিততে পারে নাই। বিএনপি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরেকজনের বিরুদ্ধে কিভাবে নোংরাতম ভাবে ব্যবহার করা যায় সেটা করতে পারে নাই। বিএনপি বট বাহিনী তৈরি করতে পারে নাই। বিএনপির নেতাকর্মীদের এক একজনের 20টা করে ফেক আইডি খুলতে পারে নাই। এগুলো যদি আপনি এখন ব্যর্থতা বলেন তাহলে তো ব্যর্থতা আছেই। আর তার আগের সেগমেন্টে আমি যে কারণগুলো বলেছিলাম সেগুলো বিভিন্ন জনের কাছ থেকে এই কারণগুলো আমাদের হাতে এসছে। সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন না হলে গণতান্ত্রিক চর্চাটা আগের মতোই হবে। রাজনীতির সংস্কৃতির পরিবর্তনটা আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে কি? সবার সদিচ্ছার উপর নির্ভর করে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তো রাজনৈতিক দলগুলো বসে আছে বটেই। সো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আজকেও আরেকটা বক্তব্য এসছে যে যদি প্রত্যেকটা দল তাদের নিজেদের ছোট ছোট স্বার্থ নিয়ে হিসাব কষতে বসে তাহলে আসলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষিত হবে না। সালাউদ্দিন আহমেদ ভাই এই কথাটাই আজকে বলেছেন যে দলগুলো যদি নিজেদের ছোট ছোট স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে তাহলে আসলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষিত হবে না। আপনি দেখুন আমাদের অর্থনীতির অবস্থা, আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, আমাদের সার্বিক পরিস্থিতি যদি আপনি একটু বিবেচনা করেন আপনি দেখবেন যে কেবলমাত্র তো বিএনপি নয়, অন্যান্য অনেক সংগঠনও কিন্তু একই সাথে নির্বাচনের কথা বলছে। সিপিডি বলছে, আমরা দেখলাম টিআইবি বলেছে কিছুদিন আগে, ব্যবসায়ী সংগঠনগুলো বারবার বলছে, যারা বাংলাদেশের শিল্প কারখানার সঙ্গে জড়িত তারা বারবার বলছে। কতগুলো কারখানা বন্ধ হয়েছে আমাদের হিসাব আছে এই 1 বছরে। শ্রমিক আন্দোলন এখন প্রতিদিনকার ঘটনা, হয় বেতন বকেয়া নয় বেতন মানে বোনাস পাচ্ছে না। সো এই যে আমাদের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক জীবন, একটা মানে মবের আরেকটা নতুন সংস্কৃতি বাংলাদেশে এসছে যে 365 দিনে 370-80টা মব হয়ে যাচ্ছে। প্রতি 2 দিনে মবে একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, 71 টেলিভিশনের রিপোর্ট। সো আমাদের দেশের অবস্থা খুব ভালো না। এটা যে রাজনীতিবিদরা বোঝেন না তা না, কিন্তু এখন ধরেন আপনি যদি হিসাব কষতে বসেন যে এখন নির্বাচন হলে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনি মেজরিটি পাবেন না, অন্য একটি দল মেজরিটি পাবে, সো সেটা আটকানো আপনার প্রথম ফরজ হয়ে দাঁড়ায়। কিংবা ধরুন আপনি মনে করছেন যে মাঠে রাজনৈতিক দলগুলো মানে যত বেশি দল থাকবে আপনার জন্য দ্বিতীয় স্থানে যাওয়াটা তত ডিফিকাল্ট হবে। সো যত সম্ভব দল কমিয়ে ফেলার চেষ্টা যদি আপনি করতে থাকেন এটা দিন শেষে আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এবং আমি সামনে খুব ভালো কিছু রাজনীতিতে দেখি না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাঠের রাজনীতির জবাব মাঠেই দেওয়া হবে। বিএনপিও কি পাল্টা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামার পরিকল্পনা করছে? বিএনপি কিন্তু আরেকটা কথা বলেছে যে আলোচনা চলা অবস্থায় এই যে মাঠের আন্দোলনের হুমকি এটা একটা স্পষ্ট দ্বিচারিতা এবং এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না। সো এখন আপনি যদি ক্রমাগত আরেকটি দলকে টানতে থাকেন মাঠে ফয়সালা করার জন্য তাহলে তো আসলে আর কোনো উপায় থাকে না। নিশ্চয় আপনি এনসিপির বক্তব্যের কথা শুনেছেন, তারা বলেছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সামরিক শাসন জারির এক ধরনের শঙ্কা প্রকাশ করেছে দলটি। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কতটা সচেতন? এনসিপি তো একটি রাজনৈতিক দল, নিশ্চয়ই তাদের কাছে কোনো না কোনো ইনফরমেশন আছে না, কারণ কিসের ভিত্তিতে না হলে কথা তারা বলছে। আর দেখুন সামরিক শাসনটা হচ্ছে যখন আপনি আসলে মিজারেবলি ফেল করেন, বা আমি পলিটিশিয়ানদের কথা বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি, যদি মিজারেবলি ফেল করে, আমি তো আপনাকে একটু আগেই বললাম যে আমি খুব ভালো কিছু সামনে দেখি না। এখন সেটা কি হবে সেটা তো বলতে পারবো না, আমি তো আর বলতে পারবো না কি হবে, তবে আমি খুব ভালো কিছু সামনে দেখি না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা। শফিউল আলম তালুকদার, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা বিরাজনীতিকরণ যেমন দেখেছি, 11-র বাস্তবতাও দেখেছি এবং গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। রাজনৈতিক দলগুলোর এই দ্বন্দ্বের আসলে অবসান হবে কিভাবে? আমি বারবার বলি যে রাজনৈতিক দলগুলি যদি একজন আরেকজনের উপরে, একটা দল আরেকটা দলের উপর আস্থা না রাখে, জনগণের উপর আস্থা না রাখে, তাহলে তো রাজনীতি করা যাবে না। এবং ওই যে একটু আগে উনি বললেন যে একটা দল দ্বিতীয় হবে না তৃতীয় হবে সেই জন্য স্ট্র্যাটেজি নির্ধারণ করবে,
আসলে জনগণের দাবি কি, জনগণ চায় কি, সেটা কিন্তু আগে বিচার করতে হবে। আমরা কিন্তু আগে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। কারণ উনি বুঝতে পারছিলেন যে তখনকার পলিটিশিয়ানরা জনগণের যে কি ডিমান্ড, জনগণের যে চাহিদা কি, সেটা না বুঝতে ব্যর্থ হচ্ছিলেন, যার ফলে উনি এই কথাটা বলতে পেরেছিলেন সেই সময়। আমাদের কিন্তু সেই জায়গাটায় আবার যেতে হবে এবং আলটিমেটলি যে এই যে একটু আগে আলোচনা হলো যে যদি এরকম একটা এক্সট্রিম পয়েন্টে চলে যায় তাহলে অন্য ধরনের কোনো শাসন চলে আসে কিনা। আমি এটা বলতে চাই, আমি পজিটিভলি বলতে চাই, আমি এদিকে যাব না। আমি রাজনৈতিক দলগুলোকে এই পট পরিবর্তনের পরে রেসপন্সিবল হবে এই আশাটাই করব। তা না হলে কিন্তু তাদের দুর্যোগ আরও বেশি রকমের দুর্যোগ চলে আসবে, তাদের উপর আসবে অ্যাজ ওয়েল এজ দেশের উপরও আসবে। এবং যারা পতিত শাসক তারাই কিন্তু খুশি হবে, তাদের হয়তো লাভ হবে না, কিন্তু এটা কিন্তু একটা দুর্যোগময় অবস্থা হলে তারা তো সেটাই চাচ্ছে। এই জিনিসটা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে ব্যর্থ হয়, আমি দেখছি বড় দল হিসেবে বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, যথেষ্ট রেসপন্সিবিলিটি পরিচয় দিচ্ছে, কিন্তু আগ বাড়িয়ে কোনো জিনিসের কমিটমেন্ট তো করা যাবে না, জনগণ কর্তৃক গৃহীত হতে হবে। তো সেই জন্যই হয়তো বলতে পারছে না কোন কোন জিনিস নেওয়া হবে, কোন কোন জিনিস নেওয়া হবে না। তবে মোটামুটিভাবে তো অনেকাংশেই তারা ঐক্যমত হয়েছে। দলগতভাবে যেমন পার্থক্য আছে, সেইভাবে তো সব জিনিস তো আর ঐক্যমত হওয়া যাবে না। তবে ন্যূনতম যে জিনিসগুলোতে ঐক্যমত হওয়া যায় সেগুলা হলেই তো হলো। এবং তারা যদি এই ধরনের বার্গেনিং চলতে থাকে তাহলে কিন্তু সামনে আমাদের জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে। ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম তালুকদার। ব্যারিস্টার রবিন ফারহানা, শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। বারবার অন্তর্বর্তী সরকার বলছে যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই। প্রধান উপদেষ্টা সম্প্রতি এটিও জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন নির্বাচন ঠেকানোর কোনো শক্তি পৃথিবীতে নেই। তারপর আবার পাশাপাশি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথাও সরকারের তরফ থেকে বলা হচ্ছে। সরকারের সামনে আসলে মূল চ্যালেঞ্জ কি, 2 মিনিটে শুনতে চাই। সরকারের সামনে মূল চ্যালেঞ্জগুলো হলো সকল রাজনৈতিক দলকে একসাথে করে অ্যাটলিস্ট একটা মিনিমাম ঐক্যমতে পৌঁছে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এই নির্বাচনটি সরকারের জন্য নানান কারণে বড় চ্যালেঞ্জের বিষয়, কারণ বাংলাদেশে 15 বছর ধরে কোনো নির্বাচনী সংস্কৃতি নাই। সো রাজনৈতিক দলগুলোর জন্য যেমন 15 বছর পর একটি নির্বাচন একটা এক ধরনের নতুন অভিজ্ঞতা বা দীর্ঘদিন পর একটা অভিজ্ঞতা, সাধারণ মানুষের মধ্যেও তাই, নেতাকর্মীদের জন্যও তাই। সো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রেখে একটা লেভেল প্লেইং ফিল্ড রাখা, এই সকল কিছু সরকারের জন্য চ্যালেঞ্জ। এবং অতীতে আমরা দেখেছি যে নির্বাচনে সেনা মোতায়েনের একটা সংস্কৃতি বাংলাদেশে সবসময় ছিল এবং বিরোধী দলরা সবসময় বলতো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি ডেপ্লয় করা হোক। আর্মি ডেপ্লয়েড কিন্তু আছে বহুদিন ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। সো এটাও কিন্তু এখন সাধারণ মানুষের কাছে খুব ডাল ভাতের মতন হয়ে গেছে। সো নির্বাচনের সময় আমরা আসলে এক্সট্রা আর কি প্রিকশন সরকার নিতে পারে, আর কি এক্সট্রা মেজার্স সরকার নিতে পারে, এই সব কিছুই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং আমার কাছে মনে হয় যে এই সরকার নিজেও, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি পরিষ্কার বুঝতে পারছেন যে ওনার যে একটা ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আছে, সেটাকে রক্ষা করতে হলে ওনাকে একটি নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর বিকল্প কিছু নেই। সো এই জন্যই উনি ডেফিনেটলি বিষয়টিকে উনি খুবই বিভিন্ন দিক থেকে উনি দেখছেন এবং সে কারণে কিন্তু উনি শঙ্কা এবং একই সঙ্গে সেই শঙ্কাকে তুচ্ছ করে দিয়ে নির্বাচনটিকে সঠিকভাবে করবার জন্য যে দৃঢ় প্রত্যয়, সেটাই উনি ব্যক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।